কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনার পরিবারও ভালো আছে। এটা 2014 সালের একটি ঘটনা। আমি এবং আমার কয়েকজন রুমমেট ঢাকার একটা হোস্টেলে থাকতাম। আমাদের সবার মাঝে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে একজনের একটি গাড়ি ছিল, যে হোস্টেলে থাকতো না, কিন্তু আমাদের সাথে নানান জায়গায় ঘুরতে যেত। আমরা মন চাইলেই প্রায় দেশের উত্তরাঞ্চল বা পাহাড়ি এলাকা ঘুরতে যেতাম। আমরা খরচগুলো সবাই ভাগ করে নিতাম, যেন কারো উপরে বাড়তি চাপ না পড়ে। খাবার, রান্না, হোটেল সব খরচই আমরা ভাগ করে নিতাম। আমি নিজেও তখন পড়াশোনা করছিলাম, আর সময়টা বেশ ভালো কাটছিল। একবার ফ্রেন্ড ট্রিপে এমন এক ঘটনা ঘটেছিল যা আজও আমাদের মনে গেঁথে আছে। সেই ঘটনাটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী সাপ্তাহিক ছুটিতে আমরা শনিবার বিকেলে যাত্রা শুরু করলাম। উদ্দেশ্য নানান পাহাড়ি অঞ্চল। আমাদের টার্গেট ছিল রাতের মধ্যেই নির্ধারিত গন্তব্যে পৌঁছাবো। সেখানে পৌঁছে কোনো একটি হোটেল বুক করে রাতটা কাটিয়ে দেব। পরদিন অর্থাৎ রবিবার আমরা আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখব। তারপর সন্ধ্যার দিকে আবার বাড়ির পথে রওনা দেব এবং রাতের মধ্যেই হোস্টেলে ফিরে আসব। আমাদের হোস্টেল জীবনটা এভাবেই কাটছিল। একবার ভাগ্যের ফেরে আমরা সবাই একসঙ্গে দুদিনের ছুটি পেয়ে গেলাম। তাই আমরা বড়সড় একটা ট্রিপের প্ল্যান করলাম। ছাত্র অবস্থায় আমাদের আর্থিক সংস্থান ছিল সীমিত। বাড়ি থেকে পাঠানো খরচের টাকা দিয়েই পুরো মাস চলতে হতো। তাই আমাদের ভ্রমণের পরিকল্পনাও সেই বাজেট অনুযায়ী হতো। আমাদের হোটেলের ভাড়া, জ্বালানি খরচ এবং খাওয়া দাওয়ার জন্য একটা বাজেট তৈরি করে নিলাম। তারপর সন্ধ্যাবেলায় আমরা যাত্রা শুরু করলাম। প্রায় 5 থেকে 6 ঘন্টা ভ্রমণের পর আমরা পাহাড়ি এলাকায় প্রবেশ করলাম। আমাদের মূল উদ্দেশ্যই পাহাড়ের দিক ট্রাভেল করা। যারা সিলেটের পাহাড়ি পথে ভ্রমণ করেছেন তারা নিশ্চয়ই জানেন রাতের বেলায় পাহাড়ে গাড়ি চালানো কতটা রোমাঞ্চকর। একদিকে যেমন আনন্দ লাগে, তেমনি গা ছমছম করে ওঠে একটু পরপর। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর দূরে পাহাড়ের ঢালে ছোট ছোট আলোর বিন্দু জ্বলজ্বল করে। এই দৃশ্য দেখতে দেখতে মনে অদ্ভুত এক অনুভূতি হয়। আমরা ভাবতাম, এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে। যদি আমাদের এখানে থাকতে হতো তাহলে কেমন হতো সেটা। সে যাই হোক, আমরা তখন কেবল ভ্রমণটাই উপভোগ করছিলাম, আর রোমাঞ্চের খোঁজে আমরা আরও দুর্গম রাস্তা ধরে এগোতে শুরু করেছিলাম। আমাদের মধ্যে যারা আগে এই পথে এসেছিল তারা রাস্তাঘাট সম্পর্কে জানত। আমরা সবুজ পাহাড়গুলো পেছনে ফেলে টিলার মতো রুক্ষ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। গাড়ি চলছিল। আমাদের এক ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল, আর একজন তার পাশে সামনের সিটে বসেছিল। আমরা বাকি 3 জন পেছনের সিটে ছিলাম। কিছুক্ষণ চলার পর রাস্তাটা ক্রমশ ফাঁকা হতে শুরু করলো। রাস্তায় অন্য কোনো গাড়ি আর চোখে পড়ছিল না। অনেকক্ষণ পর হয়তো একটা বাস, ভ্যান বা অন্য কোনো গাড়ি দেখা যাচ্ছিল। বেশিরভাগ সময়ই আমাদের গাড়িটা সেই নির্জন পথে একাই চলছিল। গাড়ির পেছন দিকে তাকালে রেড একটা লাইটের আলোয় যতটুকু দেখা যায় তার বাইরে শুধুই নিকষ কালো অন্ধকার, আর চাঁদের আলোয় পাহাড়ের চূড়াগুলো ভেসে উঠছিল একের পর এক। ভাই, সেই দৃশ্যটা যে কেমন ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভ্রমণের আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানোই নয়, যাত্রাপথেও লুকিয়ে থাকে। আমাদের সেই যাত্রাও ছিল দারুণ উপভোগ্য। এতক্ষণ পর্যন্ত সবকিছুই ছিল মজার, কিন্তু এরপর এমন কিছু ঘটল যা আমাদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। আমরা জানতাম যে পৃথিবীতে অনেক অজানা বিষয় আছে, কিন্তু কখনো ভাবিনি যে তেমন কিছুর মুখোমুখি হতে হবে আমাদের। গাড়িটা চলতে চলতে হঠাৎ করে যেন কন্ট্রোল হারাতে শুরু করলো। আমরা বেশ খাড়া একটা চড়াই বেয়ে উঠছিলাম, আর গাড়িটা কিছুতেই তার গতি বাড়াতে পারছিল না। আমার বন্ধু যে গাড়ি চালাচ্ছিল সে বলল, তোমরা সবাই গাড়ি থেকে নামো, আমি একা গাড়িটা ওপরে তোলার চেষ্টা করছি। আমরা যেখানে ছিলাম সেটা একটা ভয়ঙ্কর মোড় ছিল। আমরা সবাই গাড়ি থেকে নেমে গাড়িটা ঠেলতে শুরু করলাম। আমাদের সম্মিলিত চেষ্টায় গাড়িটা সেই খাড়া মোড়টা পার হতে পারল। যখন আমরা গাড়ি থেকে নেমেছিলাম তখন সেই মোড়ের নিচের দিকে তাকিয়ে দেখেছিলাম, সত্যি বলতে ওটা একটা ভয়াবহ বাঁক ছিল। আমার মনে হচ্ছিল যদি গাড়িটা এখান থেকে কন্ট্রোল হারায় তাহলে কোথায় গিয়ে থামবে।
এর হয়তো কোনো চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। আমরা গাড়িটা ঠেলে মোড়টা পার করলাম ঠিকই, কিন্তু গাড়িটা সম্ভবত অতিরিক্ত চাপে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গাড়িটা এমনভাবে চলছিল যেন তার মধ্যে কোনো প্রাণ নেই। আমরা একটা মোড় পার করলাম, কিন্তু গাড়ির অবস্থা দেখে একদমই মনে হচ্ছিল না এটাকে নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে। গাড়িতে বসে থেকেও একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। আমরা কোনো মতে গাড়িটা উপরে তুললাম। তখন আমি আমার বন্ধুকে বললাম, গাড়িটা একটু থামা, পানি, তেল এগুলো সব পরীক্ষা করে নে। কিন্তু যেই আমরা গাড়ি থেকে নামলাম, চারপাশের পরিবেশ দেখে আমাদের মেজাজটাই বিগড়ে গেল। চারিদিকে পাহাড়ি অঞ্চল, কিন্তু কোথাও কোনো আলো জ্বলছে না। যতদূর চোখ যায় কোনো আলো বা জনবসতি এসবের চিহ্ন নেই। কোনো মানুষের অস্তিত্ব তাই টের পাওয়া যাচ্ছিল না। 5 বন্ধু একসঙ্গে থাকা সত্ত্বেও আমাদের সাহস হচ্ছিল না গাড়িটাকে একটু এক্সামিন করা। আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বন্ধু বলল, গাড়িতে বসে থাকো, একটু সামনে গেলেই হয়তো কোনো আবাসিক এলাকা পাওয়া যাবে। সেখানে কোনো মেকানিক পেলে তাকে গাড়িটা একটু দেখাবো। কিন্তু এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। তখনও আমাদের সঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এটা ছিল কেবল আমাদের মনের ভয় আর চারপাশের নিঃশব্দ পরিবেশের প্রভাব। আমাদের উচিত ছিল গাড়িটাকে কিছুক্ষণ বিশ্রাম দেয়া, পানি দিয়ে ইঞ্জিন ঠান্ডা করা এবং তারপর আবার যাত্রা শুরু করা। যাই হোক, ভয় আমাদের স্বাভাবিক চিন্তা ভাবনাকে ততক্ষণে গ্রাস করে ফেলেছে। আমরা সামনে এগোতে শুরু করতেই গাড়িটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবার আর কোনোভাবেই চলছিল না। আমরা যেখানে প্রথমবার থেমেছিলাম সেখানে সমতল জায়গা ছিল, যেখানে দাঁড়িয়ে গাড়িতে পানি ভরা যেত। কিন্তু এখন আমরা যেখানে আটকে গেছি সেই জায়গাটা আরো বেশি দুর্গম এবং ভীতিকর লাগছিল। এখন আর আমাদের ইচ্ছায় থামা বা চলার কোনো উপায় ছিল না। আমরা বাধ্য হয়েই থেমে গেলাম। আমরা অন্ধকারে দাঁড়িয়ে বারবার চাবি ঘুরিয়ে গাড়িটা চালু করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারপর গাড়ির হুড খুলতেই ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে এলো। আমাদের সেই বন্ধু যার গাড়ি, সে বলল, আমার মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে। এখন কি করব? মেকানিক না আসা পর্যন্ত এটা ঠিক হবে না। আমাদের মনটা ভেঙে গেল। এমন এক জায়গায় আটকে পড়েছি যে ভয় লাগতে শুরু করেছে। আমরা 5 জন রাস্তা ধারে বসে পড়লাম। আশেপাশে কোনো বসতি নেই, কোনো গাড়িও আসছে না। আমরা ঠিক করলাম যদি কোনো গাড়ি আসে তাহলে তাদের কাছে সাহায্য চাইব। কোনোভাবে কাছাকাছি কোনো বসতিতে পৌঁছাতে পারলে সেখান থেকে মেকানিক নিয়ে আসা যাবে। কিন্তু অনেক সময় কেটে গেল, কোনো গাড়ি, ট্রাক বা বাইকের দেখা পেলাম না। আমরা বসে বসে আল্লাহর নাম নিতে লাগলাম। চারপাশের নীরবতা এতটাই গভীর ছিল যে মনে হচ্ছিল 2 কিলোমিটার দূরে কোনো শব্দ হলেও তা এখানে স্পষ্ট শোনা যাবে। আমরা এমন এক জায়গায় পৌঁছেছিলাম যেখানে চারপাশে কিছু গাছপালা ছিল। আমরা যে রাস্তায় ছিলাম তার একদিকে ছিল গভীর খাদ আর অন্যদিকে খাড়া পাহাড়। হঠাৎ আমাদের মনে হলো পাহাড়ের ওপর থেকে কেউ যেন হেঁটে হেঁটে রাস্তার দিকে নেমে আসছে। আপনারা হয়তো সেই ভয়টা অনুভব করতে পারবেন না, কিন্তু চোখ বন্ধ করে একবার নিজেকে ওই পরিস্থিতিতে কল্পনা করুন। আমরা স্পষ্টতই কারো হাঁটার আওয়াজ পাচ্ছিলাম, যেন কেউ পাহাড় থেকে নামছে। কিন্তু অন্ধকার এতটাই ঘন ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা সবাই নিজেদের মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে পাগলের মতো আলো ফেলতে লাগলাম। কেউ একদিকে আলো ফেলছে তো কেউ অন্যদিকে, কিন্তু কিছুতেই আমাদের কোনো কিছু চোখে পড়ছিল না। হঠাৎ আমার এক বন্ধু উত্তেজিত হয়ে জোরে চিৎকার করে বলল, কে ওখানে? যদি কেউ থাকো সাড়া দাও। কিন্তু তার চিৎকারের সঙ্গে সঙ্গেই পায়ের আওয়াজটা বন্ধ হয়ে গেল। মনে হলো যেই হোক সে আমাদের আওয়াজ শুনে নিজেকে লুকিয়ে ফেলেছে। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর একটু সময় পার হতেই সে আওয়াজটা আবার আসতে শুরু করলো। এবার মনে হলো আওয়াজটা আমাদের বেশ কাছাকাছি চলে এসেছে। আমি আগেই যেমনটা বলেছিলাম, জায়গাটা এতটাই শান্ত ছিল যে অনেক দূর থেকেও সামান্য শব্দ শোনা যেত। সেই পায়ের শব্দটা প্রথমে অনেক দূর থেকে আসছিল, যেন কেউ পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে। কিন্তু এখন শব্দটা ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছিল। তারপর এমনও মনে হলো যে তার পায়ের ধাক্কায় একটা পাথর গড়িয়ে
দিয়ে ঢাল বেয়ে নিচেতে পড়তে লাগলো। পাহাড়ের পাথর গড়িয়ে পড়ার শব্দ কেমন হয় তা আপনারা ভালো করেই জানেন। এবার আমরা নিশ্চিত হলাম যে কেউ আমাদের দিকে নিশ্চয়ই আসছে। আমার বন্ধু আবার চিৎকার করে বলল, কে ওখানে? আর ঠিক তখনই আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কোনো মানুষ আওয়াজটা করছে, কিন্তু সেটা স্বাভাবিক মানুষের মতো নয়। সেই আওয়াজটা ভীষণ ভয়ঙ্কর ছিল। আমরা আবারও জিজ্ঞেস করলাম, কে ওখানে? হয়তো সে আমাদের দেখে ভয় পেয়েছিল, কারণ আমার বন্ধু বেশ রেগেই এই কথাটি বলেছিল। কে ওখানে? সামনে এসো। তাই হয়তো যে বা যাই হোক সেটা ঘাবড়ে গিয়েছিল। কিন্তু এবার তার আওয়াজ শুনে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। সে আওয়াজটা এতটাই অস্বাভাবিক ছিল যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা সবাই মোবাইলের টর্চ লাইট একসঙ্গে সেই শব্দের উৎসের দিকে ফেললাম এবং বললাম, সামনে এসো। কে তুমি? আমরা ভেতরে ভেতরে ভয়ে কাঁপছিলাম। তখন হঠাৎ আমার মনে হলো একটা গাছের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। লোকটা শার্ট প্যান্ট পরা ছিল, আর তার হাবভাব বেশ অদ্ভুত। আমাদের মনে প্রশ্ন জাগলো, এটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু? আমরা জিজ্ঞেস করলাম, তুমি কে? সে আবার সেই অদ্ভুত আওয়াজে কিছু একটা বলল। হয়তো সে আমাদের কিছু বলতে চাইছিল। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু তার অবয়বটা কিছুটা বোঝা যাচ্ছিল। কিন্তু সে কি বলতে চাইছে বা কোন ভাষায় কথা বলছে আমরা কিছুই বুঝতে পারছিলাম না। আমরা সাহস করে তার মুখের ওপর আলো ফেললাম এবং একটু কাছে এগিয়ে গেলাম। আমরা আবার জিজ্ঞেস করলাম, কে? কে তুমি? যখন আমরা তার মুখে আলো ফেললাম তখন দেখলাম সে একজন সাধারণ মানুষই, কিন্তু সে এমনভাবে কথা বলছিল যেন তার কথা বলার সমস্যা আছে। তার শারীরিক ভাষা এবং কথা বলার ধরন দেখে আমরা বুঝতে পারলাম যে সে এই অঞ্চলের লোক, আর পাহাড়ের ওপরেই তার বাড়ি। সে ইশারায় আমাদের বোঝালো যে যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে সে তা করতে প্রস্তুত। আমরা তাকে আমাদের গাড়ির সমস্যার কথা বললাম। যে লোকটাকে দেখে আমরা এতক্ষণ ভয় পাচ্ছিলাম, হয়তো আল্লাহই তাকে ফেরেশতা রূপে আমাদের সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা তার সাহায্যে গাড়িটা পরীক্ষা করলাম, কিন্তু সে তার অদ্ভুত ভঙ্গিতে যা বলল তা থেকে আমরা কিছুই উদ্ধার করতে পারলাম না। তার সঙ্গে কথা বলাটা বেশ কঠিন ছিল। সে ইশারায় আমাদের বলল, তোমরা আমার বাড়িতে চলো, রাতটা সেখানে কাটিয়ে দাও, গাড়িটা এখানেই তালা দিয়ে রাখো। সকালে আমি কোনোভাবে মেকানিক ডেকে তোমাদের গাড়ি ঠিক করার ব্যবস্থা করে দেব। এর বেশি সাহায্য আমি করতে পারবো না। আমরা বন্ধুরা মিলে আলোচনা করলাম যে এখন কি করা উচিত। আমাদের কাছে আর কোনো উপায়ও ছিল না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা তার বাড়িতেই রাত কাটাবো। সে বলল, এখান থেকে জনবসতি অনেক দূরে, আমাদের পাহাড় বেয়ে অন্যদিকে নামতে হবে। যদিও দূরত্বের দিক থেকে জনবসতি খুব কাছেই, কিন্তু পথটা পাহাড়ের ভেতর দিয়ে, যা বেশ সময় সাপেক্ষ। আমরা ঠিক করলাম রাতটা তার বাড়িতেই কাটাবো। আমরা তাকে আমাদের সিদ্ধান্তের কথা জানালাম। লোকটা সামনে সামনে হাঁটতে লাগলো, আমরা তার পেছন পেছন। সে পাহাড়ি এলাকার লোক হওয়ায় তার সমস্যা হচ্ছিল না, কিন্তু তাকে অনুসরণ করতে গিয়ে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাকে অনুসরণ করতে করতে আমরা প্রায় অনেক দূর চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম পুরনো মাটি দিয়ে তৈরি একটা বাড়ি। লোকটি দরজা খুলে আমাদের ভেতরে আসতে বলল। সে ভেতরে ঢুকলো। সেখানে একটা মাত্র ঘর, যার নিচে কিছু ড্রয়ার ছিল। আমাদের কাছে পুরো ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল। জীবনে এমন অভিজ্ঞতা আমাদের কখনো হয়নি। এমন ধরনের বাড়িও আমরা আগে কখনো দেখিনি। যাই হোক, পরিস্থিতি এমন ছিল যে আমাদের আর কিছু করারও ছিল না। আমাদের একমাত্র চিন্তা ছিল কিভাবে রাতটা পার করা যায়। লোকটি বলল, তোমরা এখানে আরাম করে বসো, সকাল হলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। আমরা আমাদের ব্যাগগুলো রাখলাম। গাড়ি থেকে কিছু জরুরি জিনিসপত্র আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম। গাড়িটা আমরা সেখানেই লক করে রেখে এসেছিলাম। বাড়িটার ভেতরে তেমন কোনো আলোর ব্যবস্থা ছিল না। কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম ঘরের এক কোণে একটা পাতার বিছানা রয়েছে, আর পাতার বিছানায় কেউ একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। পাতার বিছানাটা অস্বাভাবিক লম্বা ছিল। যে লোকটা আমাদের এখানে নিয়ে এসেছিল সে আমাদের কোনো কথা না বলেই
ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেল। আমরা অন্ধকারে একে অপরের সঙ্গে ফিস ফিস করে কথা বলছিলাম। হঠাৎ আমরা বুঝতে পারলাম পাতার বিছানায় শুয়ে থাকা লোকটি কাশতে শুরু করেছে। তার কাশির শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে আমরা ভয়ে আঁতকে উঠলাম। তার উপস্থিতিতে আমরা সেই লোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমাদের এখানে নিয়ে এসেছে। আমাদের মনে হচ্ছিল এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, হয়তো কোনো জিন বা অন্য কোনো অদ্ভুত প্রাণীর পাল্লায় পড়েছি আমরা। আমার কিছু বন্ধু বলতে লাগলো, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। মনে হচ্ছে আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে। এটা জিনের কাজ না হলেও কোনো অপহরণের ঘটনা হতে পারে। আমাদের মনে নানা রকমের নেতিবাচক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমরা সবাই খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের সঙ্গে থাকা লোকটির আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল না। আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম আর ভয়ও পাচ্ছিল। যাই হোক, লোকটির উচ্চতা এবং পাতার বিছানার দৈর্ঘ্য দেখে আমাদের খুব অবাক লাগলো। মনে হচ্ছিল বিছানাটা হয়তো স্বাভাবিকের চেয়ে বড়, আর তাতে অতিরিক্ত বিছানা পাতা রয়েছে। লোকটি সাধারণ উচ্চতারই ছিল, কিন্তু আমরা এই নিয়ে আর আলোচনা না করে যার যার মতো ভাবতে লাগলাম। আমরা সবাই সেই ঘরে একজোট হয়ে কোনো মতে শুয়ে পড়লাম। রাত গভীর হতে লাগলো। ঘরের দরজাটা কাঠের ছিল। রাতের কোনো এক সময় আমাদের মনে হলো ঘরের আশেপাশে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। জায়গাটা এতটাই নিঃশব্দ ছিল যে দূর থেকে কোনো শব্দ হলেও তা স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু কারো হাঁটার আওয়াজ এতটাই স্পষ্ট ছিল যে আমি কি বলবো। মনে হচ্ছিল কেউ বারবার ঘরের চারিদিকে চক্কর দিচ্ছে। আমরা এমন ভান করলাম যেন আমরা ঘুমিয়ে পড়েছি। চোখ বন্ধ করে আমরা শুয়ে থাকলাম। আমাদের মধ্যে 3 জন বন্ধু ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। আমি আর আমার আরেক বন্ধু তখনও জেগেছিলাম। তারপর এমন একটা ঘটনা ঘটল যে আমাদের রক্ত হিম করে দিল। পাতায় শুয়ে থাকা লোকটি হঠাৎ কাশতে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে অদ্ভুত আওয়াজ করতে লাগলো। একটা বিকট শব্দ আর শ্বাস ফেলার আওয়াজ মিলেমিশে একাকার হয়ে গেল। এই আওয়াজগুলো আমাদের প্রচণ্ড ভয় পাইয়ে দিচ্ছিল। আমরা ভয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলাম আর বারবার আল্লাহর নাম নিতে লাগলাম, যেন কোনোভাবে রাতটা কেটে যায়। কিন্তু আমাদের ঘুমানোও দরকার ছিল, কারণ সকালে উঠে আমাদের গাড়িটা ঠিক করাতে হবে। আমাদের চোখ ঘুমে জড়িয়ে আসছিল। আমরা প্রায় আধা ঘুমন্ত অবস্থায়, আগেই বলেছি আমরা মাটিতে শুয়েছিলাম। ঘরের এক কোণে সেই পাতার বিছানাটা ছিল। লোকটি সেই বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার উচ্চতা এতটাই বেশি ছিল যে মাথা প্রায় ছাদ ছুঁয়ে যাচ্ছিল। সে উঠে দাঁড়িয়ে আমাদের ওপর দিয়ে এক পা বাড়িয়ে অন্য পাশে চলে গেল। তারপর ধীরে ধীরে মূল দরজার দিকে এগিয়ে গেল। আমরা স্পষ্টতই তাকে দেখতে পাচ্ছিলাম। আমরা পুরোপুরি সজাগ ছিলাম না, অর্ধ ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু এই দৃশ্যটা আমরা দেখেছিলাম। আমাদের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সে দরজাটা খুলে পুরো শরীরটা ঢুকিয়ে দরজার বাইরে চলে গেল। দরজাটা খোলা রেখেই সে পাহাড় থেকে নিচের দিকে নামতে শুরু করলো। আমরা ঘরের ভেতর থেকে বাইরে চাঁদের আলোয় সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। লোকটা এত লম্বা লম্বা পা ফেলে পাহাড় বেয়ে নিচে নামছিল, মনে হচ্ছিল সে 4-5 কদমেই অনেকটা দূর চলে যাচ্ছে। আমরা তাকে সরাসরি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু চাঁদের আলোয় তার অবয়বটা স্পষ্ট বুঝতে পারছিলাম। যতক্ষণ না সে আমাদের চোখের আড়াল হলো, আমরা তাকিয়ে থাকলাম। এরপর আমি আমার সব বন্ধুদের জাগিয়ে তুললাম। আমার সঙ্গে যারা জেগেছিল তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। আমরা দ্রুত সবাইকে ঘটনাটা বললাম এবং সবাই মিলে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। আমরা দরজায় খিল লাগিয়ে দিলাম। আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমাদের হৃদস্পন্দনও খুব দ্রুত হয়ে গিয়েছিল। আমরা ভয়ে চিৎকারও করতে পারছিলাম না। আমাদের ভয়টা এতটাই তীব্র ছিল যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, এটা স্পষ্ট ছিল যে এই জায়গাটা ঠিক নয়, এখানে অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমরা সবাই মনে মনে আয়াত পড়তে শুরু করলাম এবং একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইলাম। আমরা ঠিক করলাম যেভাবেই হোক রাতটা এখানেই কাটিয়ে দেব। তারপর আমাদের মনে হলো সেই লোকটি কোথায় যে আমাদের এখানে এনেছিল। আমরা প্রায় আধা ঘন্টা এভাবেই চুপচাপ বসে রইলাম, শুধু শোনার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই ঘরের মূল দরজার কাছে একটা আওয়াজ হলো।
যেন কেউ দরজা খোলার চেষ্টা করছে। আমরা ভয়ে কুঁকড়ে গেলাম। তারপর ছাদ থেকে ধাম করে একটা আওয়াজ এলো, যেন কেউ ছাদে লাফিয়ে পড়েছে। তারপর আরেকবার ধুম করে একটা আওয়াজ হলো, মনে হলো ছাদে কেউ পড়ে গেছে। আমরা ভয়ে এতটাই জমে গিয়েছিলাম যে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমাদের এক বন্ধু তো ভয়ে কেঁদেই ফেলেছিল। ছাদে কে আছে এই চিন্তাটা আমাদের আরো বেশি কাবু করে ফেলেছিল, কারণ বারবার উপর থেকে পায়ের আওয়াজ আসছিল, আর সেই পা এমন ভাবে পড়ছিল যেন এক পা ছাদের ওপর এক কোণে আর অন্য পা অন্য কোণে। তারপর আমরা সাহস করে ঠিক করলাম, বারবার ভয় পাওয়ার চেয়ে একবার সাহস করে একসঙ্গে বাইরে বেরিয়ে দেখব ছাদে কে আছে। আমরা খুব সাবধানে ধীরে ধীরে পা ফেলে মূল দরজাটা খুললাম। প্রথমে একটু ফাঁক করে বাইরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমরা বাইরে বেরিয়ে ছাদে যাওয়ার রাস্তাটা খুঁজতে লাগলাম, কিন্তু কোনো রাস্তা খুঁজে পেলাম না। বাড়ির একদিকে ছিল গভীর খাদ, কিন্তু এমন জায়গা বাংলাদেশের কোথাও কি আছে? ওই দিক দিয়ে যাওয়া সম্ভব ছিল না। বাড়িটা মাটির তৈরি ছিল। আমরা ঠিক করলাম পাথরের ওপর পা রেখে দুজন ছাদে ওঠার চেষ্টা করব। আমরা শুধু সামান্য মুখ বের করে ছাদের ওপরটা দেখতে চেয়েছিলাম। বন্ধুরা সাহায্য করলো, আর আমরা দুজন ছাদে উঠে গেলাম। যেই মুহূর্তে আমরা দেয়ালের ওপর থেকে ছাদের দৃশ্যটা দেখলাম, আমাদের পায়ের তলার মাটি সরে গেল। আমরা দেখলাম সেই লম্বা মানুষটা ছাদে এমনভাবে বসে আছে যেন সে উবু হয়ে বসেছে। সে ছাদের অন্য পাশের খাদের দিকে তাকিয়েছিল। আমাদের দিকে তার কোনো খেয়াল নেই। সে সেই লম্বা মানুষটা ফিরে এসেছে। দরজা খোলার চেষ্টা করেছিল, কিন্তু না পেরে ছাদে এসে বসেছে। আমার মুখ থেকে অজান্তেই একটা চিৎকার বেরিয়ে এলো। আমার চিৎকারে সবাই আতঙ্কিত হয়ে গেল। আমি ধাক্কা লেগে মাটিতে পড়ে গেলাম, আর সেই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ একটা ধপ করে শব্দ হলো। আমরা সব বন্ধু দ্রুত ঘরে দৌড়ে গেলাম এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। যদিও আমরা জানতাম যে প্রাণীটা বাইরে ছিল তার জন্য দরজা ভাঙা বা খোলা কোনো কঠিন কাজ নয়। যাই হোক, ছাদ থেকে গর্জনের মতো শব্দ আসতে শুরু করলো, যেন সে বুঝতে পেরেছে কেউ তাকে দেখে ফেলেছে। কিছুক্ষণ পর সে মূল দরজার কাছে এসে দরজা খোলার চেষ্টা করলো। তারপর সব চুপচাপ হয়ে গেল, আর তারপর একটা কণ্ঠস্বর শোনা গেল, তোমরা যারা এখানে আছো, তোমরা আমাদের অতিথি। ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের কেউ কিছু বলবে না। তোমরা এখানে আসার সময় এক খবিসের ছলনায় পড়েছিলে। ওরা যেন আসতে না পারে সেজন্য আমরা পাহারা দিচ্ছি। এখন সকাল পর্যন্ত এখানে বিশ্রাম নাও। সকাল হলেই চলে যেও। আমি এখন যাচ্ছি। এই কথাগুলো বলার পর আমরা বুঝতে পারলাম সে বড় বড় পা ফেলে সেখান থেকে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার সব শান্ত হয়ে গেল, কিন্তু যে অনুভূতিটা আমাদের হয়েছিল, যে দৃশ্য আমরা দেখেছিলাম, সেটা আমাদের মনে একেবারে গেঁথে গিয়েছিল। আমরা পুরো রাতটা ভয়ে ভয়ে কাটালাম। যদিও সত্যি বলতে সকাল পর্যন্ত আমাদের সঙ্গে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সকাল হতেই আমাদের দরজায় কেউ টোকা দিল। আমরা ভয়ে দরজা খুলছিলাম না। আমরা দরজার ওপাশ থেকে জিজ্ঞেস করলাম, কে? সে একই ভাঙা ভাঙা গলার আওয়াজ। সেই লোকটাই যে রাতের বেলা আমাদের এখানে নিয়ে এসেছিল। তার কণ্ঠ শুনে আমরা দরজা খুললাম। সে একটা শিশুর সঙ্গে এসেছিল, আর তাদের হাতে ঘরে তৈরি করা নাস্তা ছিল। আমাদের মনের মধ্যে তখন ক্ষুধা তৃষ্ণা কিছুই ছিল না, কিন্তু সে বলল, তোমরা একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য নাস্তা এনেছি। আমরা খুব ভয় পেয়েছিলাম। সে আমাদের চেহারা দেখেই বুঝতে পেরেছিল যে আমরা আতঙ্কিত। সে বলল, আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, এই বাড়িটা অনেকদিন ধরে বন্ধ ছিল। এটা আমারই বাড়ি। এখানে আগে অতিথি আসতো, কিন্তু অনেকদিন হয়ে গেল কেউ আসে না, থাকে না। আর এই পাহাড়গুলোতে আল্লাহর অন্য সৃষ্টি, তারা থাকে। এখানে তাদের প্রভাব আছে, তবে তারা আমাদের কোনো ক্ষতি করে না। আমরা অনেকবার তাদের উপস্থিতি অনুভব করেছি। যখন তারা আমাদের পথে বা কাজে বাধা দেয়, তখন আমরা তাদের জানিয়ে দিই যে আমাদের এই কাজটা করতে হবে বা আমাদের এখানে থাকতে হবে। আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম আরেকটি কথা। তোমাদের এখানে আসার সঙ্গে সঙ্গেই
আওয়াজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে কেউ এখানে এসেছে, যেন সে এখান থেকে চলে যায়, কারণ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। যাই হোক, আমরা তার কথা শুনে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। সে একদম স্বাভাবিক আচরণ করছিল, যেন তার জন্য এটা নতুন কোনো ঘটনা নয়। সেই লোকটি আমাদের আত্মীয়ের বাইকে আমাদের এক বন্ধুকে বসিয়ে বলল, যাও মেকানিক নিয়ে এসো। এরপর আমার এক বন্ধু তাদের সঙ্গে গেল এবং মেকানিক নিয়ে এলো। আমরা যেখানটায় গাড়ি দাঁড় করিয়েছিলাম সেটা বেশ দূরে ছিল। অনেকক্ষণ হেঁটে আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছালাম। গাড়িটা একদম সুরক্ষিত আছে। এতক্ষণে তারা রাস্তার মাধ্যমে বাইকে করে মেকানিক নিয়ে এসেছে। মেকানিক দুঃসংবাদ দিল, গাড়ির গ্যাসকেট পুড়ে গিয়েছে। গাড়ি ঠিক করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। আমাদের বাজেটের সব টাকা গাড়ির পেছনেই খরচ হয়ে গেল, আর আমাদের সাহসও ছিল না ঘোরার। আমরা ঠিক করলাম যে রাতের বেলা আর যাত্রা করব না, যেভাবে হোক সকালে বের হব এবং সন্ধ্যার আগেই ঢাকা ফিরব। কিন্তু আমরা সেই অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরি কখনো ছেড়ে দিইনি, কারণ এটা ছিল আমাদের নেশার মতো। সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই ভয়টাও ভুলে গেছি। তবে আজও আমাদের মাথায় একটা প্রশ্ন ঘোরে, সেটা আসলে কি ছিল? আমরা কি সত্যি জিনের দেখা পেয়েছিলাম? যাই হোক, এটাই ছিল আমার সঙ্গে আর আমার বন্ধুদের সঙ্গে ঘটা ঘটনা, একটা ট্রিপের ঘটনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অচিনপুরের সবাইকে অনেক ধন্যবাদ ঘটনাটি এতক্ষণ শোনার জন্য। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমরা আপনাদেরও ঘটনা চাই, আর সেজন্য যেটা করতে হবে, আমাদের ইমেল করতে হবে। আর আমাদেরকে ইমেল পাঠাতে হলে অবশ্যই সাবজেক্টের জায়গায় লিখবেন অচিনপুর সিজন 2। মানে যারা অচিনপুরে ঘটনা পাঠাতে চান তাদেরকে বলছি। আর এই ঘটনাগুলোর একটা বৈশিষ্ট্য আছে, মানে আমরা এক ধরনের ঘটনা প্রেফার করছি। ধরেন যে আপনার সাথে এই ঘটনাটি ঘটেছে, কিন্তু তখন আপনার বন্ধু ছিল, বা আপনি বন্ধুর মাধ্যমে ঘটনাটি শুনেছেন। মানে বন্ধুর সাথে অচিনপুরে যেমন আমরা হারিয়ে যাচ্ছি, ঠিক একইভাবে বন্ধুর সাথে একসাথে করা কোনো এক্সপিরিয়েন্স বা বন্ধুর কাছ থেকে শোনা তার কোনো ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স দ্রুত শেয়ার করুন আমাদের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Ochinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা ঘটনাগুলো কিভাবে সংগ্রহ করি একটু বলি। সমস্ত ঘটনাগুলোই আমাদেরকে ইমেল করেন আমাদের লিসেনাররা, আর কিছু কিছু ইমেল আমাদেরকে পাঠান আমাদের কিছু স্টোরি কালেক্টর রয়েছেন, যেমন সাবিত, সিফাত, রোমান, রাব্বি, তানভি, তুষার সহ আরও অনেকে। এবং তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘটনা সংগ্রহ করেও আমাদেরকে পাঠান। তেমন একটি ঘটনা আমাদের পাঠিয়েছেন সিফাত আলম, এবং এই ঘটনাটি তার সাথে শেয়ার করেছেন তার বন্ধু রিমনের খালাতো ভাই, এবং এটি তার দাদুর ঘটনা। এখানে তিনি যে খালাতো ভাইয়ের কথা বলেছেন তার নাম মাহতাব। তারপরে তিনি লিখছেন, মাহতাব ভাই যেভাবে আমার কাছে ঘটনাটি শেয়ার করেছে আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। ঘটনায় যাবার আগে একটা অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন মাহতাব ভাইয়ের দাদা। এটা 1970 সালের কথা। আমরা তখন বাংলাদেশের একটি গ্রামের বাসিন্দা ছিলাম। সেই গ্রামটি ছিল ভীষণ সুন্দর। চারিদিকে দিগন্তজোড়া সবুজ আর সবুজ। গ্রামের প্রতিটি মানুষ একে অপরের সঙ্গে এমনভাবে মিশেছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। ভালোবাসা আর মমতায় আমরা সবাই যেন একই পরিবারের সদস্য হয়ে গিয়েছিলাম। আমাদের নিজেদের কিছু চাষের জমি ছিল, যেখানে আমরা প্রয়োজন মতো ধান ফলাতাম।
আল্লাহর ইচ্ছায় সেই ধানে এমন বরকত হতো যে শুধু আমাদের পরিবারের সারা বছরের খাবারের জোগানই হতো না, বরং গ্রামের আরও অনেক পরিবারকে আমরা সেই ধান আনন্দের সঙ্গে ভাগ করে দিতাম। বিনিময়ে তারাও তাদের জমির সেরা ফসল আমাদের দিত। এক কথায়, টাকা দিয়ে খাবার কেনার কথা তখন আমরা চিন্তাও করতে পারতাম না। এভাবে আমরা 3টি পরিবার প্রতিবেশী হিসেবে একে অপরের সমস্ত অধিকার রক্ষা করে চলতাম, আর নিজেদের সব সুখ দুঃখ একে অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতাম। আমাদের 3 পরিবারের মধ্যে সম্পর্কটা এতটাই গভীর ছিল যেন আমরা রক্তের বাঁধনে বাঁধা। আমাদের বাড়ির দরজা একে অপরের জন্য সব সময় খোলা, কখনো বন্ধ হতো না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের 3টি বাড়িতেই আমার সমবয়সে একজন করে ছেলে ছিল। আমরা 3 জন, ইব্রাহিম, আকবর আর আমি, ছিলাম একে অপরের প্রাণের বন্ধু। আমরা একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে মাদ্রাসায় পড়তে যেতাম। দীর্ঘ সময় একসঙ্গে থাকতে থাকতে আমাদের 3 জনের পছন্দ অপছন্দগুলো প্রায় একই রকম হয়ে গিয়েছিল। গ্রামের সবকিছুই বেশ স্বাভাবিক গতিতে চলছিল, কিন্তু মাঝে মাঝে গ্রামের পাশে থাকা নির্জন পাহাড় আর মাঠঘাট থেকে অদ্ভুত সব ঘটনার খবর আসত, যা গ্রামবাসীদের ভীষণ চিন্তায় ফেলে দিত। এর ফলে সবার মনেই একটা চাপা ভয় কাজ করত। আমরা কেউ একা একা ওই সব নির্জন জায়গায় যেতাম না, বিশেষ করে রাতের বেলায় তো একদমই না। সবাই খুব সাবধানে থাকত। যখনই গ্রামের কয়েকজন একসঙ্গে বসে আড্ডা দিত, তখন এই অলৌকিক ঘটনাগুলো তাদের আলোচনার প্রধান বিষয় হয়ে উঠত। সবাই দোয়া দুরূদ পড়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করত, যাতে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখেন। অনেক সময় অনেক ঘটনাই ঘটেছে, যার কারণে গ্রামের মানুষদের মনে ভয় আর আতঙ্ক জেঁকে বসেছে। চলার পথে হঠাৎ করে অদ্ভুত অবয়ব বা জন্তুর মুখোমুখি হওয়ার ভয় সবাইকে শঙ্কিত করে রাখত। আমার স্পষ্ট মনে আছে, সেই সময়ে আমাদের মায়েরা বাড়ি থেকে বের হওয়ার আগে আমাদের উপর আয়াতুল কুরসি এবং 4 কুল পড়ে ফোঁ দিয়ে দিতেন। তারপর আমরা নিশ্চিন্তে স্কুল বা মাদ্রাসার পথে রওনা হতাম। মা আমাদের যে কোনো জায়গায় পাঠাতে ভয় পেতেন, কারণ তার মনে সবসময় আশঙ্কা কাজ করত আমাদের কারো সঙ্গে কোনো খারাপ কিছু আবার না ঘটে যায়। এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল। এর মধ্যে একদিন আকবর আর আমি খেয়াল করলাম ইব্রাহিম কেমন যেন একটু চুপচাপ হয়ে গেছে। সে আগের মতো আমাদের সঙ্গে মিশছে না, বেশিরভাগ সময় একাই বাড়িতে থাকছে। এমনকি আমরা যখন তার সঙ্গে থাকতাম, তখনও সে চুপ করে এক দৃষ্টিতে কোনো একদিকে তাকিয়ে থাকত। তার এই পরিবর্তন আমাদের কাছে খুবই অদ্ভুত লেগেছিল। সে শারীরিকভাবে আমাদের সঙ্গে উপস্থিত থাকলেও তার মনটা যেন অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। মাদ্রাসা বা স্কুল ছাড়া আমরা যদি তাকে অন্য কোথাও যেতে বলতাম, যেমন মাঠে খেলতে যাওয়ার কথা, সে কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যেত। তখন আমাদের বয়স আর কতই বা হবে। আমরা ভাবতাম হয়তো আমাদের কোনো কথায় সে মনে কষ্ট পেয়েছে। আমরা দুজন মিলে অনেক ভেবেও বের করতে পারলাম না আমাদের কোন কথায় সে কষ্ট পেতে পারে। এভাবেই প্রায় 10-15 দিন কেটে গেল। ওকে ছাড়া আমাদের একদম ভালো লাগতো না, কারণ সে ছিল আমাদের ছেলেবেলার খেলার সাথী। আমি একদিন মাকে ব্যাপারটা বললাম, আম্মা, ইব্রাহিম আজকাল কেমন যেন সারাক্ষণ চুপচাপ থাকে, তেমন একটা খেলে না, আমাদের সাথে মেশে না। মা শুনে বললেন, বাবা, এটা বয়সের কারণে হতে পারে। মানুষ যখন বড় হয় তখন ধীরে ধীরে পড়াশোনা বা অন্য কিছু নিয়ে বেশি ভাবতে শুরু করে। হয়তো সে পড়াশোনা আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে করছে। কিন্তু মায়ের এই ব্যাখ্যা আমার মন মানতে পারছিল না। এর কিছুদিন পর থেকে ইব্রাহিম নিজে থেকেই আমাদের সঙ্গে মিশতে শুরু করলো, কিন্তু এখন তার কথায় আগের সেই প্রাণবন্ত ভাবটা নেই। তার ব্যক্তিত্বে এক ধরনের স্থিরতা আর গাম্ভীর্য চলে এসেছে। সে এখন অনেক ভেবে চিন্তে কথা বলে, কোনো কিছু বলার আগে ভালো করে যাচাই করে নেয়। আমাদের অনেক কথায় সে আপত্তি জানাতো, বলতো এটা করো না বা ওভাবে কথা বলো না। প্রায় প্রতিটি কথার শেষে সে কোরআনের কোনো আয়াত বা হাদিসের উদ্ধৃতি দিত। কিছুদিন আগেও যে ছেলেটা আমাদের সঙ্গে বসে আমাদের মতোই হাসাহাসি করত, সে যেন পুরোপুরি অন্য এক মানুষে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়ালো যে আমরা তার সঙ্গে কথা বলার সময় অনেক ভেবে চিনতে বলতাম, কিন্তু তার বারবার ভুল ধরায় আমাদের মনে মনে বিরক্তি আসতো। একদিন আমি তাকে জিজ্ঞেসই করে ফেললাম, ইব্রাহিম, তোর কি হয়েছে? তুই তো আগে এমন ছিলি না। এই কথার পরেও আমি দেখতাম সে একদম চুপচাপ। তারপর একদিন সেই আমাদের বলল, মানুষ তো বদলায়, তো ওদের কি
আমার এই পরিবর্তনটা ভালো লাগছে না। কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ তার কথা বলার ধরন বা আচরণ সবই তো ধর্মের পথেই ছিল, কিন্তু আমাদের খটকাটা ছিল অন্য জায়গায়। এত অল্প সময়ে আর এই বয়সে এত নাটকীয় পরিবর্তন কিভাবে সম্ভব? আমরা তো এই বয়সে সবাইকে দুষ্টুমি করতেই দেখি, যদিও আমরাও এক ধার্মিক পরিবার থেকে এসেছিলাম এবং সৎ জীবনযাপন করতাম। তার এই এতটা গম্ভীর হয়ে যাওয়াটা বেশ অদ্ভুত। আমরা দিনটা তার সঙ্গেই থাকতাম, তাহলে হঠাৎ করে কি হলো যা আমরা জানলাম না? অনেকদিন পরের কথা, পরীক্ষা শেষ হওয়ার পর একদিন ইব্রাহিমের মা আমাদের তিনজনকে তার হাতের তৈরি গরম গরম মজার পরোটা খাওয়ালেন। তখন আমি মাকে বললাম, খালা, ইব্রাহিম কিন্তু এখন অনেক বদলে গেছে। তার মা ইব্রাহিমের দিকে তাকিয়ে সস্নেহে বললেন, ওনার ছেলে নাকি বদলায়নি। আমরা কিছু না বলে চুপ করে থাকলাম। মনে মনে ভাবলাম কিভাবে তাদের বোঝাবো যে আমরা কি বলতে চাইছি। একবার আমরা তিনজন মিলে অনেক জোরাজুরি করে ইব্রাহিমকে মাঠে খেলতে নিয়ে গেলাম। মাঠে যাওয়ার পথে আমাদের বেশ কয়েকটি ক্ষেত আর ফসলের মাঠ পার হতে হয়েছিল। মাঠে পৌঁছেই ইব্রাহিম মাঠের পাশে থাকা একটা ছোট চালা ঘরে গিয়ে বসলো এবং অনেকক্ষণ ধরে সবজি আর ফসলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। তারপর সে কিছু একটা বলতে শুরু করলো। সে পবিত্র কোরআন তেলাওয়াত করছিল। তার কণ্ঠে তেলাওয়াত যেন জাদুর মতো লাগছিল। আমরা যেখানে ছিলাম সেখানেই বসে পড়লাম। মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। চারপাশের সব কিছু তার কণ্ঠের জাদুতে মোহিত হয়ে গেছে। আমাদের মাথায় তখন আর অন্য কোনো চিন্তা আসছিল না। আমাদের এত বছরের বন্ধুত্ব, আমরা কোনোদিন তার মুখে এমন সুন্দর তেলাওয়াত শুনিনি। আর আজ প্রথমবার শুনে আমরা সেই সুরে, সেই উচ্চারণে এবং আল্লাহর সেই পবিত্র বাণীতে পুরোপুরি ডুবে গেলাম। সে এমনভাবে তেলাওয়াত করছিল যেন সেই পৃথিবীতে নেই, বরং অন্য কোনো জগৎ তার চোখের সামনে ভেসে উঠেছে। তার মুখে ছিল এক অনাবিল সুন্দর হাসি। সেই হাসির আভা তার পুরো মুখে ছড়িয়ে পড়েছিল। যখন তেলাওয়াত শেষ হলো, আমরা যেন সবাই ঘোরের জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম আর অবাক চোখে একে অপরের দিকে তাকাতে লাগলাম। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আকবরের অবস্থাও একই। আমরা দুজন বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিলাম। তারপর সে উঠে দাঁড়ালো, নিজের কাপড় ঝাড়লো এবং আমাদের দুজনের কাছে এসে বলল, এখন আমাকে যেতে দাও। আমার উপর একটা বড় দায়িত্ব এসেছে। শুধু আমাকে একটা কথা দাও, যখন আমার ইচ্ছে হবে আমি নিজেই তোমাদের দুজনের সঙ্গে দেখা করব। কিন্তু তোমরা কখনো আমাকে কোনো প্রশ্ন করবে না, আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আর না আমার বাড়িতে না তোমাদের বাড়িতে এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবে। আমি অবাক হয়ে তার চেহারার দিকে তাকিয়েছিলাম। তখন আকবর জিজ্ঞেস করলো, সব ঠিক আছে তো? ইব্রাহিম মাথা নাড়ল, তারপর বলল, কথা দাও, তাহলেই আমি আমার পথে এগিয়ে যেতে পারবো। আমরা তাকে কথা দিলাম, কারণ আমাদের তার উপর পূর্ণ বিশ্বাস ছিল। সে হেসে বলল, আমাকে ভুল বুঝো না, যখন সময় হবে তখন আমি তোমাদের দুজনকেই সব খুলে বলবো। এই বলে সে সামনের দিকে এগিয়ে গেল আর আমরা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলাম। আমরা কিছুই বুঝতে পারলাম না, আর হয়তো বুঝতে চাইনি, কারণ আমরা ইব্রাহিমকে বিশ্বাস করতাম। আমরা জানতাম যখন সময় আসবে তখন সে নিজেই সবকিছু বলবে। এরপর আমরা আবার আমাদের পড়াশোনার জগতে ডুবে গেলাম। পাড়ার আরও কিছু ছেলে আমাদের সাথে খেলতে শুরু করলো। এখন আমরা 8 জনের একটি দল হয়ে গেলাম। আমরা সবাই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। সবাই পড়াশোনায় ভালো ছিল এবং ভালো পরিবার থেকে এসেছিল। আমাদের বাবা মায়েরা কখনো আমাদের কাছে ইব্রাহিম সম্পর্কে কিচ্ছু জানতে চায়নি, আর আমরাও প্রতিজ্ঞা অনুযায়ী কখনো কিছু বলিনি। সময় বয়ে চলল। এখন ইব্রাহিমকে প্রায়ই মাঠ ঘাট আর আশেপাশের পাহাড়ে একা একা ঘুরতে দেখা যায়। আমি আর আকবর তাকে নিয়ে একটু চিন্তিত ছিলাম। সে ওখানে একা একা কি করে? একবার আমরা দুজন মিলে ভাবলাম ওর পিছু নেই, দেখি কোনো সমস্যা হয়েছে কিনা। আর যদি সে সত্যি মাঠ ঘাট আর পাহাড়ে সময় কাটায় তাহলে তার বিপদ হতে পারে। আমাদের গ্রামটা খুব বেশি বড় ছিল না যে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। আমরা তার পিছু নিয়ে দেখলাম সে আসলেই নির্জন পথগুলোতে হেঁটে হেঁটে
কোরআন তেলাওয়াত করছে, কখনো সে নিচু স্বরে তেলাওয়াত করত, তার চোখ থাকতো আকাশের দিকে, আবার কখনো এক জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা একদিকে তাকিয়ে থাকতো। এটা দেখে আমাদের নিজেদেরই খারাপ লাগলো। কেন আমরা তার পিছু নিলাম? সে তো বলেই ছিল যখন ইচ্ছা হবে তখন সে নিজেই আমাদের সঙ্গে কথা বলবে। কিন্তু কি করব, মন মানছিল না। তার জন্য মনটা কেমন অস্থির হয়ে থাকতো, আর সেই কারণটা জানার জন্যই আমরা তার পিছু নিয়েছিলাম। একবার আমি শুনেছিলাম আমার মা ইব্রাহিমের মাকে বলছেন, ইব্রাহিমকে আজকাল দেখি না, কোনো সমস্যা হয়েছে? তার মা উত্তরে বলেছিল, ওনার ছেলে নাকি সৃষ্টিকর্তার প্রেমিক হয়ে উঠেছে আর তাতেই ডুবে আছে। আমার মা শুনে বললেন, সুবহানাল্লাহ। তাদের কামনা ছিল যেন তাদের ছেলেমেয়েরাও এমন ঐশ্বরিক ভালোবাসা লাভ করে। এই ব্যাপারটা বুঝতে আমাদের আরও কিছু সময় লেগেছিল। এই সময়ে আমাদের দেখা সাক্ষাৎ কেবল স্কুল আর মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রথম দিকে সেই স্কুলে মোটামুটি মনোযোগী থাকলেও ধীরে ধীরে তার মনোযোগ কমতে শুরু করলো। তার মন অন্য কোথাও পড়ে থাকতো। কখনো সে খেলার মাঠের দিকে তাকিয়ে থাকতো, কখনো বা জানালার বাইরে ফসলের ক্ষেতের দিকে। অনেক সময় সে একদম অদ্ভুত আচরণ করত, আমরা কিছুই করতে পারতাম না, শুধু তার এই বদলে যাওয়াটা নীরবে দেখতাম। এভাবেই দেখতে দেখতে আমরা ম্যাট্রিক পাশ করে ফেললাম। আমরা সবাই বেশ ভালো নম্বর পেয়ে পাশ করেছিলাম। আর অবাক করা বিষয় হলো, ইব্রাহিমের ফলাফলও খুব ভালো ছিল। সে এত ভালো নম্বর পেয়ে পাশ করায় আমরা দুজন বেশ অবাক হয়েছিলাম, কারণ না তার মন থাকতো ক্লাসে, না আমরা কখনো সেভাবে তাকে পড়তে বা লিখতে দেখেছি। মাঝে মাঝে তো সে স্কুলেই আসতো না, আর সন্ধ্যার পর সে পুরোপুরি একা থাকতো। যাই হোক, এই খুশির মুহূর্তটা উদযাপন করার জন্য আমরা সবাই মিলে পাশের গ্রামের এক নদীর ধারে পিকনিক করার পরিকল্পনা করলাম এবং বাড়ির বড়দের কাছ থেকে অনুমতিও নিয়ে নিলাম। আমাদের দলের বাকি বন্ধুরাও এই পরিকল্পনায় সামিল ছিল। আমরা ইব্রাহিমকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য ডাকলাম। সে আমাদের ভালো ফলাফলেও খুব খুশি হয়েছিল। সবাইকে বুকে জড়িয়ে ধরে বলল, অবশ্যই যাব, কেন যাব না? এটা তো আমাদের 10 বছরের পরিশ্রমের ফল। ঠিক হলো, সবাই নিজ নিজ বাড়ি থেকে কোনো না কোনো খাবার রান্না করে নিয়ে আসবে। এই কথাই ইব্রাহিমকে বললাম। সে সবার জন্য লাড্ডু নিয়ে আসবে জানালো। পরিকল্পনা অনুযায়ী আমরা সব বন্ধুরা মিলে দুটো গাড়িতে জিনিসপত্র চাপিয়ে কাছের সেই গ্রামের দিকে রওনা দিলাম। ওই গ্রামটা আমাদের কাছে অচেনা ছিল না। সেখানকার সবাই আমাদের পরিচিত ছিল এবং আমাদের অনেক বন্ধুর আত্মীয় স্বজন ওই গ্রামে থাকতো। তাই আমাদের বাড়ির লোকজনরা এত সহজে অনুমতি দিয়েছিল, কারণ আমরা একরকম নিজেদের চেনা জায়গাতেই যাচ্ছিলাম। গাড়িতে জিনিসপত্র বোঝাই করা হলো। তারপর আমরা গাড়িতে বসে ইব্রাহিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু তার আসার কোনো নামগন্ধ ছিল না। আমাদের মনে হচ্ছিল ইব্রাহিম হয়তো ভুলে গেছে, পাশে আসতে চাইছে না। যাই হোক, আমাদের মধ্যে দুজন বন্ধু তাকে ডেকে আনার জন্য যেই না উঠতে যাবে, ঠিক তখনই আমরা দেখলাম দূর থেকে ইব্রাহিম হেঁটে আসছে, আর তার পেছনে আরও কিছু লোক ছিল যাদের মাথার ওপর বড় বড় থালা রাখা ছিল। এই দৃশ্য দেখে আমরা ভীষণ অবাক হয়ে গেলাম। আমাদের মধ্যে যারা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিল তারা ছোট ছোট পাত্রে এনেছিল। আমরা সঙ্গে কিছু কাঠও নিয়ে এসেছিলাম যাতে সেখানে গিয়ে খাবার গরম করে খেতে পারি। রুটিগুলো ঝুড়িতে করে আনা হয়েছিল, মানে যতটা খাবার আমরা সবাই মিলে নিয়ে এসেছিলাম তা আমাদের জন্য যথেষ্ট ছিল। এর বেশি আর কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু ইব্রাহিমের সঙ্গে এতগুলো থালা দেখে আমরা অবাক হয়ে গেলাম। সে কাছে এলো, সবাইকে একসঙ্গে সালাম জানালো, তারপর গরুর গাড়িতে বসার জায়গা খুঁজতে লাগলো। কিন্তু গাড়িতে ওদের সবার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। সে একদিকে মুখ ফিরিয়ে মনোযোগ দিয়ে কি যেন দেখতে লাগলো, আর আমরা সবাই চুপচাপ হয়ে গেলাম। মনে হচ্ছিল আমাদের চোখের সামনে কোনো সিনেমা চলছে। কিছুক্ষণ পরেই আমরা দেখলাম সামনে থেকে আরও একটা গরুর গাড়ি আসছে। সে গাড়ির চালক আর যাদের মাথায় থালা ছিল তাদের কাউকেই আমরা এর আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। তাদের সবার চেহারা আর পোশাক প্রায় একই রকম ছিল, ধবধবে সাদা কুর্তা পাজামা আর মুখে ছোট ছোট দাড়ি। গাড়িটা কাছে আসতেই ইব্রাহিম তাদের ইশারা করলো। তারা সবাই মাথার ওপর থেকে থালাগুলো নামিয়ে গাড়িতে রেখে দিল এবং সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর ইব্রাহিম আমাদের সঙ্গে আমাদের গাড়িতে উঠে বসলো, আর 3টে গাড়ি একসঙ্গে রওনা দিল। আপনি বিশ্বাস করবেন না, ওই মুহূর্তে কারো মুখ থেকে একটা শব্দও বের হয়নি। কেউ তাকে কোনো প্রশ্নও করেনি। আর
আমার কেন যেন মনে হচ্ছিল হয়তো আমি ছাড়া আর কেউ এই অদ্ভুত দৃশ্যটা খেয়ালই করেনি। গাড়ি যখন চলতে শুরু করলো তখন আমরা সবাই নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়লাম। সকালের সময়টা ছিল ভীষণ সুন্দর, ঠান্ডা বাতাসে মনটা জুড়িয়ে যাচ্ছিল আর চারপাশের সবুজ দৃশ্য দেখে আরাম হচ্ছিল। ইব্রাহিম প্রথম দিকে সবার সঙ্গে কথা বলছিল আর তারপর সে রাস্তার ধারে সুন্দর দৃশ্যগুলো দেখতে লাগলো। মাঝে মাঝে সে এমনভাবে সরে বসছিল যেন পাশে বসা কাউকে জায়গা করে দিচ্ছে, আবার কখনো খালের দিকে তাকিয়ে একাই হাসছিল। তার এই আচরণ দেখে আমার ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে যাচ্ছিল। আমরা গ্রামের সীমানায় প্রবেশ করে নদীর কাছে পৌঁছালাম। সবাই খাবারের জিনিসপত্র একসাথে নামালাম। তখন আমি দেখলাম সেই একই চেহারার মানুষগুলো আবারও সেখানে উপস্থিত। তারা একে একে থালাগুলো নামিয়ে একটা গাছের নিচে রাখছে। কেউ একটা প্রশ্নও করল না, এরা কারা, এদের আগে তো কখনো দেখেনি, কোথায় বা চলে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কিছুক্ষণের জন্য সবার কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আমরা সবাই তখন নদীর পানিতে নেমেছিলাম আর ঠিক তখনই আমি স্পষ্টভাবে অনুভব করলাম নদীর ধারে আমরা এই কয়জন ছেলে ছাড়াও আরও কেউ আছে। কখনো মনে হচ্ছিল কেউ যেন শরীর ছুঁয়ে চলে গেল, অথচ সেখানে কেউ ছিল না। কখনো কানের কাছে ফিসফিসানির শব্দ, আবার কখনো হালকা হাসির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আরও কিছু অদৃশ্য সত্তা আমাদের সঙ্গে পানিতে খেলছে, কিন্তু আর কেউ সেটা টের পাচ্ছিল না। সবাই নিজেদের মতো আনন্দে মেতেছিল। কিন্তু কিছুক্ষণ পর আমি আকবরের মুখেও গভীর চিন্তার ছাপ দেখতে পেলাম। তখন আমার মনে হলো সেও হয়তো ব্যাপারটা অনুভব করেছে। আমি যা যা অনুভব করছিলাম তার সবই সত্যি ছিল, কারণ ইব্রাহিমও তো আমাদের সঙ্গেই ছিল। যখন সবার পেটে ক্ষুধা জানান দিল তখন সব বন্ধুরা মিলে আগুন জ্বালালাম। কেউ মাদুর বিছালো, আবার কেউ খাবার আনতে গেল। মাদুরের উপর সারি সারি খাবারের পাত্র সাজানো হলো। তখন আমার আর সহ্য হলো না। আমি ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, ইব্রাহিম, আমরা তো এত বেশি লোক নই, এতগুলো মিষ্টি কে খাবে? সে আমার দিকে তাকিয়ে হাসলো আর বলল, এমন একটা খুশির দিনে আল্লাহর অন্যান্য সৃষ্টিরাও নাকি সামিল হয়েছে, তারাও এই আয়োজনে অংশ নেবে। এই কথা শুনে আমি বুঝলাম আমি যা কিছু অনুভব করছিলাম তা মোটেও ভুল ছিল না। আমি এই ব্যাপারটা নিয়ে আকবরের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই অনুভব করলাম ইব্রাহিমের চোখ আমার উপর স্থির হয়ে আছে। খাওয়া শুরু হলো আর আমি আর চোখে ইব্রাহিমকে দেখছিলাম। সে এক কোণে বসেছিল, কিন্তু তার দৃষ্টি ছিল আমার দিকে আর আমার দৃষ্টি ছিল তার দিকে। আমার মনে হলো আমাদের সামনে বসে ৩-৪ জন অদৃশ্য সত্তা বেশ মজা নিয়ে খাচ্ছে। তারা এমনভাবে খাচ্ছিল যেন পাশের বন্ধুদের কোনো অস্তিত্বই নেই। তারা খাওয়ায় এতটাই মগ্ন ছিল আর এত দ্রুত দ্রুত বড় বড় লোকমা তুলে খাচ্ছিল, যতক্ষণে আমরা আমাদের খাওয়া শেষ করলাম ততক্ষণে সেই অদৃশ্য সত্তারা ৩-৪ থালা খাবার শেষ করে ফেলল। সেই অদৃশ্য সত্তারা তৃপ্তি সহকারে খেয়ে নিল। আমি অনেক কিছুই বুঝতে পারলাম আর আমার ভেতরে ভয়ও কাজ করছিল। তখন সে উঠে একটা থালা আমার সামনে রাখলো। থালার উপর থেকে ঢাকনা সরাতেই দেখলাম তাতে রয়েছে চমৎকার সব লাড্ডু, যার সুগন্ধে চারপাশ মোমো করছে। লাড্ডুগুলো দেখার পর খাওয়ার জন্য এমন তীব্র ইচ্ছা হলো যে বলার মতো নয়। আমি একাই 2-3টা লাড্ডু খেয়ে ফেললাম। এত সুস্বাদু লাড্ডু আমি আমার জীবনে কখনো খাইনি। আমরা যখন খাচ্ছিলাম হঠাৎ সে উঠে আরেকটা থালা থেকে ঢাকনা সরালো। আমরা দেখলাম লম্বা লম্বা সাদা পোশাক পরা দাড়িওয়ালা কিছু লোক আসছে আর যাচ্ছে। তারা সবাই এসে নিজেদের ভাগের লাড্ডু নিয়ে চলে যাচ্ছিল। তাদের সংখ্যা ছিল অনেক আর ইব্রাহিম সবার হাতে লাড্ডু তুলে দিচ্ছিল। সবাই তাকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু আমাদের বাকি বন্ধুরা নিজেদের গল্পে এতটাই মগ্ন ছিল যে মনে হচ্ছিল তাদের চোখের সামনে একটা পর্দা টেনে দেওয়া হয়েছে। তারা কেউই কিছুই দেখতে পাচ্ছে না। শুধু আমি আর আকবরই এই পুরো ঘটনাটা দেখছিলাম। আকবর আমার দিকে তাকাচ্ছিল আর আমি আকবরের দিকে। তারপর থালার সব মিষ্টি শেষ হয়ে গেলে ইব্রাহিম আবার আমাদের দলে এসে মিশে গেল। ফেরার সময় হলো। আমরা সবাই উঠে পড়লাম যাতে মাগরিবের আজানের আগেই বাড়ি পৌঁছাতে পারি। সবাই মিলে জিনিসপত্র গরুর গাড়িতে তুলতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরে দেখলাম ইব্রাহিম দাঁড়িয়ে আছে। সে বলল, এদিকে আয়, তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে।
আমি তার সঙ্গে কিছুটা দূরে একটা গাছের নিচে গেলাম। সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়েছিল। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম সে নিজেই কিছু বলবে। আমি যেই না বলতে যাব কি হয়েছে, সব ঠিক আছে তো, ঠিক তখনই সে মুখ খুলল। তার গালের রগগুলো ফুলে উঠেছিল আর চোখগুলো উল্টে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য আমি মারাত্মক ভয় পেয়ে গেলাম। হঠাৎ সে আমার হাতটা ধরল। তার হাত ধরার ভঙ্গিটা এতটাই শক্ত ছিল যে আমি বুঝতে পারছিলাম চাইলেও আমি ওই শক্ত মুঠো থেকে নিজেকে ছাড়াতে পারবো না। আমার হৃৎপিণ্ড হঠাৎ করে খুব জোরে জোরে ধরফর করতে লাগলো। শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করতে শুরু করলো। তার সেই শক্ত মুঠো, ভয়ঙ্কর চোখ আর মুখের অদ্ভুত ভাব দেখে আমার ভেতরে এক অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। অনেক কষ্টে আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করলাম। তারপর সে এক গম্ভীর পুরুষালী কণ্ঠে আমাকে সালাম দিল। আমি সমস্ত সাহস সঞ্চয় করে তার সালামের উত্তর নিলাম। তারপর সে জিজ্ঞেস করলো, মিষ্টি কেমন লেগেছে? আমি বললাম, খুবই সুস্বাদু। এরপর আবার সেই একই গম্ভীর স্বরে বলল, আমরা তোমাদের সবার জন্য এটা তৈরি করেছিলাম। আজ তুমি আর আকবর যা দেখেছ সে কথা কাউকে বলবে না, কথা দাও। তার কণ্ঠস্বর আগের মতোই গম্ভীর ছিল। আমি বললাম, ঠিক আছে, বলবো না। কিন্তু ততক্ষণে আমার মনে কিছুটা সাহস ফিরে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি তার মানে ইব্রাহিম নও, তাই না? না, আমি ইব্রাহিম নই। তাহলে তুমি কে? আমরা ওর অনুসারী, ওর কণ্ঠের ভক্ত। কথাটা গোপন রেখো। আমরা জিনেদের একটি গোত্র। যখন ওই নির্জন পাহাড়ে এসে তেলাওয়াত করত, আমরা ওর কণ্ঠস্বর শুনে মুগ্ধ হতাম। ধীরে ধীরে আমরা ওর চারপাশে জড়ো হতে শুরু করলাম। এতে ওর মনে সন্দেহ হয়েছিল, কিন্তু ও আমাদের ভয় পায়নি। আজও সে যখন তার সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, আমরা তা শুনি। আর ইব্রাহিমের কারণেই আমরা গ্রামবাসীদের বিরক্ত করা ছেড়ে দিয়েছি। তবে আমরা ইব্রাহিমকে এটাও বলেছি, এই কণ্ঠ সম্পর্কে সে যেন কাউকে কোনো কিছু না জানায়। ইব্রাহিম তোমাদের দুজনকে কথা দিয়েছিল একদিন সে তোমাদের সত্যিটা বলবে। সে কারণেই আমরা সামনে আসিনি। আমি আবার তাকে কথা দিলাম। এরপরেই ইব্রাহিম এক পাশে ঢলে পড়ল। বাকি বন্ধুরা দৌড়ে এসে তাকে তুলে নিল গরুর গাড়িতে। সে বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিল। যখন তার জ্ঞান ফিরল, তখন খুব দুর্বল, থরথর করে কাঁপছিল। আমাদের কাছে চাদর বা কাপড় যা ছিল সেগুলো আমরা ওর গায়ে জড়িয়ে দিলাম। আর আমি সত্যি অনুভব করলাম আমার আর আকবরের ছাড়া কারো চোখে কোনো কিছু পড়েনি। বাড়ি পৌঁছানো পর্যন্ত সে খুব দুর্বল হয়ে পড়েছিল। পরে আমি আকবরের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে সব কথা খুলে বলেছিলাম, কারণ শুধু তাকেই বলার অনুমতি ছিল। আকবর আর আমি ভাবলাম আমাদের তো অন্য কেউ সত্যটা বলেছে, কিন্তু কথা তো দিয়েছিল ইব্রাহিম, তাই আমাদের ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা বলা দরকার। একদিন সুযোগ বুঝে আমরা ইব্রাহিমের সাথে কথা বললাম। সে শুরুতেই হাত জোর করল, আল্লাহর দোহাই দিল, বলল এতে করে আমরা দুজনেই বিপদে পড়তে পারি। সত্যি তাই ছিল। তার শরীরের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞেস করলে সে হেসে বলল তার শরীরে নাকি কখনো একজন, কখনো 3 জন, আবার কখনো 7 জন জিন ভর করে। তারা চলে যাওয়ার পর শরীর ব্যথা করে, ভীষণ ক্লান্ত হয়ে পড়ে সে। তার বাড়িতে কেউ এই ব্যাপারে কোনো কিছু জানত না। সবাই শুধু তার পবিত্র কোরআনের প্রতি ভালোবাসার কথাই জানত। এরপর সময় আর পরিস্থিতি আমাদের সবাইকে আলাদা করে দেয়। আমরা সবাই নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে থাকি, কিন্তু আমাদের 3 জনের মধ্যে যোগাযোগ সব সময় ছিল, বিশেষ করে ইব্রাহিমের সঙ্গে। এরপর থেকে সেই সত্তার উপস্থিতি তার শরীরে আর ঘটেনি। তারা এরপর থেকে ইব্রাহিমের সামনে এসেই কথা বলতো। ইব্রাহিম জীবনে অনেক বড় পদে চাকরি করেছিল। তার স্ত্রী সন্তানরা আজও বিদেশে থাকে। কয়েক বছর আগে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। আমরা ইব্রাহিমের জীবদ্দশায় এই কথা নিয়ে কারো সাথে আলোচনা করিনি, কিন্তু মৃত্যুর পর আমরা এই প্রতিজ্ঞা থেকে মুক্ত।
আর এখন এই ঘটনা ইব্রাহিমের স্ত্রী সন্তানরাও জানে। অবাক করা ব্যাপার হলো তারাও তাদের বাবার জীবনের এই বিস্ময়কর পরিস্থিতির সম্পর্কে পুরোপুরি বেমালুম ছিল। প্রিয় লিসনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে যাবার আগে আবারও জানিয়ে যাই, যারা আমাদের ঘটনা পাঠাতে চান, ঘটনা পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। এবং অবশ্যই যারা অচিনপুরে ঘটনা পাঠাতে চান তারা সাবজেক্টে লিখুন অচিনপুর সিজন 2। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে আরও একটা ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং সাথেই থাকবেন আমাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পায়েল, ফিনল্যান্ড থেকে। Booth.com-এ আমার লেখা প্রথম ঘটনাটি সিলেক্টেড হবার পর খুশিতে আরও ঘটনা লিখতে বসলাম। প্রথম ঘটনাটির দ্বিতীয় পর্ব লিখতে চেয়েছিলাম, তবে ভয়ের সেরা কণ্ঠ টাইটেলের সাথে আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চমৎকার যাবে বলে আমার মনে হলো। তাই দ্বিতীয় পর্ব বাদ দিয়ে গোটা কয়েক সত্য লোমহর্ষক ঘটনা লিখতে বসে গেলাম। প্রতিটি ঘটনা সত্য এবং আমার বাবার সাথে ঘটে যাওয়া। খুলনার মানুষ আমরা। খুলনার প্রপার টাউনে আমাদের বাসা, বিখ্যাত জেলা স্কুলের অপোজিটে। আমাদের পূর্বপুরুষের 200 বছরের পুরনো বাড়িতে বসবাস করতাম আমরা, যেটা 2022 সালে ভেঙে নতুন করে ফ্ল্যাট তৈরি করা হয়েছে। তবে আমি যে ঘটনাগুলো বলবো এগুলো সবই 90 দশকের আর আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। সত্যি বলতে আমার বাবা, চাচা, দাদারা বেশ সুদর্শন ছিলেন। যেমন ফর্সা তেমন উঁচু লম্বা, আর চলাচল করতেন অনেকটা নায়কের মতো। খুলনার আদি কাজী বংশের ছেলেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একেবারে 90 দশকের হিরোর মতোই লাগতো। আমি যে সময়ের কথা বলছি তখন আমার বাবা ইন্টারমিডিয়েট পড়ছিলেন। পড়ালেখা নিয়ে আমার দাদিমা ছিলেন বেশ সিরিয়াস। আমার বাবা সবার ছোট, পড়ালেখাতেও বেশ ভালো, জেলা স্কুলের বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্ট। আমার বাবা ক্লাস 4 থাকতে আমার দাদা মারা যান। তখন থেকে আমার দাদিমা একাই সংসারের হাল ধরেন। তিনি ছিলেন বংশীয় ঘরের মেয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA BEd করা। স্বামীর মৃত্যুর পর একাই সংসারের হাল ধরেন, ছেলেকে বড় করেন। তিনি নিজেও যেহেতু সেই আমলে বেশ শিক্ষিত ছিলেন, যার ফলে পড়ালেখা নিয়ে সন্তানদের সাথে কোনো কম্প্রোমাইজ করতেন না। আমার বাবার ভেতরে বেশ একটা চটপটে ভাব ছিল। আমার ছেলেরা ভীষণ দুষ্টু, বলা কমপ্লেইন করা মায়েদের সাথে আমার বাবারা বেশ মিলে যান। 200 বছরের পুরনো বাড়িটা ছিল 2 তলা বিশিষ্ট। 200 বছর আগের ব্রিটিশ আমলের টপ ক্লাস বাড়ি যেমনটা হতো। দাদার ভাইয়েরাও এই বাড়িতে বড় হয়েছেন, তবে বাকি ভাইয়েরা বেটার লাইফ এবং প্রফেশনাল ডিমান্ড অনুযায়ী কেউ সপরিবারে বাইরে সেটেল করেছেন, আবার কেউ ঢাকায় থাকেন। শেষমেশ শুধু আমার দাদাই তার পরিবার নিয়ে এখানে থাকতেন। 1993 সালের কথা। আমার বাবা তখন ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট। বাবার রুম ছিল নিচতলায়, একেবারে রাস্তার পাশে। এতদিন দাদিমা সাথেই থাকতেন, তবে এবার জোর করে আলাদা ঘরে থাকবেন বলে নিচতলায় ওই ঘরে মালামাল শিফট করে নিয়েছেন। টাউনের বেশিরভাগ বাসাগুলো গলির ভেতরে হয়। সেকেন্ড লেনে আমাদের বাড়ির পরের জায়গাটা একটু ফাঁকাই ছিল, যেখানে
ভাবে কোনো বাড়ি তৈরি করা হয়নি। গরিবেরা ফাঁকা জায়গা পেয়ে ঝুপড়ি ঘরের মতো করেছে, বস্তির মতো বলা যেতে পারে। বাড়ির প্রাচীরের দেয়াল ঘেঁষে বিশাল বড় একটা কাঠবাদাম গাছ। সে সময় ল্যাম্পপোস্ট বেশ দূরে দূরে ছিল। আলোর ব্যবস্থা ঠিকই ছিল, তবে রাস্তার কোথাও আলোকিত, আবার কোথাও একেবারেই অন্ধকার। আমাদের বাড়ির সামনেই একটা ল্যাম্পপোস্ট ছিল, সেখান থেকে 4 মিনিটের হাঁটা পথ। তারপর 90 ডিগ্রি বাঁকের মোড়। তার কিছুটা দূরে একটি শতবর্ষী বটগাছ। বটগাছের সামনেই বিশাল পুকুর, যার গভীরতা অনেক। গভীর হওয়ায় কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটত পুকুরে। মোড় পার হলেই ফার্স্ট লেন, তবে আমাদের বাড়ি থেকে মোড় পর্যন্ত 4 মিনিটের হাঁটা পথে কোনো ল্যাম্পপোস্ট নেই। মোড়ের মাথায় একটা ল্যাম্পপোস্ট। সো বস্তি এরিয়াটা টেকনিক্যালি একেবারেই অন্ধকার। ঝুপড়ি ঘরের মধ্যে টিম টিম করে হ্যারিকেনের আলো বোঝা যায় মাঝে মধ্যে। আমার বাবা প্রায় প্রতিদিনই রাত জেগে পড়তেন। রাস্তার পাশেই বাবার ঘর। ঘরের জানালা খুললেই রাস্তা দেখা যায়। দাদিমা কিছুক্ষণ পর পর এসে দেখে যেতেন বাবা পড়ছেন কিনা। তার দুষ্ট ছেলে উঠতি বয়সী যুবক, পড়া বাদ দিয়ে আবার জানালা খুলে আরাম করে বাতাসে বসে রেডিওতে গান বাজিয়ে কল্পনার জগতে হারিয়ে না যায়। তবে বাবা যে এমনটা করতেন না তা কিন্তু নয়। নায়ক নায়ক একটা ভাব ছিল তার মধ্যে। ছাত্র যেমন ভালো, দেখতেও ভালো, সব মিলিয়ে এমন একটা ভাব আসা অস্বাভাবিক কিছু না। তবে রাত গভীর হলেই বাবা লক্ষ্য করতেন 2-1 দিন পর পরই নুপুরের ঝুনঝুন আওয়াজ শোনা যেত। যেমন তেমন আওয়াজ নয়, একেবারে তালে তালে। বিষয়টা খানিকটা এমন, তিনি খুব মনোযোগ দিয়ে পড়ছেন। গভীর রাত, চারপাশ নিশ্চুপ, মাথার উপরে ফ্যান ঘোরার আওয়াজ আর তার পড়ার শব্দ। ব্যাস, আর কিচ্ছু শোনা যাচ্ছে না। পড়ার মাঝে মাঝে হঠাৎ করে নুপুরে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। ঝুম 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 ঝুম। বাবা পড়া ফেলে অন্যমনস্ক হয়ে গেলেন। পড়া থামালেন এবং শোনার চেষ্টা করলেন। সব কিছু নিশ্চুপ। বাবা ভাবলেন হয়তো মনের ভুল। পড়ায় মনোযোগ দিলেন। হঠাৎ আবার সেই শব্দ, ঝুম 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 ঝুম। বাবা আবার পড়া থামালেন। এবার কান খাড়া করে শোনার চেষ্টা করলেন শব্দটা কোথা থেকে আসছে। বুঝতে পারলেন কেউ হয়তো হেঁটে আমাদের বাড়ির সামনে দিয়ে মোড়ের দিকে যাচ্ছে। 2-3 মাস বাবা পাত্তাই দেননি। এরপরে যখন এক প্রকার নিয়মিতভাবে গভীর রাতে রাস্তা দিয়ে নুপুর পরে কারো হাঁটার শব্দ পেতেন, একদিন তিনি দাদিমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, তুমি কি গভীর রাতে কখনো নুপুরের আওয়াজ শুনতে পাও? দাদিমা বললেন, কই না তো। কেন, কি হয়েছে? বুঝলাম না। বেশ কয়েক মাস ধরে আমার একটা আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হয় কেউ হয়তো আমাদের জানালার সামনে দিয়ে নুপুর পায়ে হাঁটতে হাঁটতে মোড়ের দিকে চলে যায়, আবার মোড় থেকে আমাদের জানালার কাছে হেঁটে আসে। দাদিমা এক নিঃশ্বাসে বললেন, পড়ালেখায় ফাঁকিবাজি করার মতলব, তাই না? নাকি অন্য কোনো চক্কর? জানালা একেবারেই খুলবি না। নিজেকে কি মনে করিস? সারাদিন শুধু রেডিও আর গান। নাটক বাদ দিয়ে চুপচাপ পড়ালেখা কর। টেস্ট পরীক্ষায় খারাপ করলে ওই রেডিও আমি ভেঙে ফেলবো কিন্তু। বাবা অবাক হয়ে চেয়ে রইলেন। অদ্ভুত তো, সমস্যার সমাধান তো পেলেনই না, উল্টো বকা খেয়ে বসলেন। সম্ভবত তিনি বেশ সাহসী। এবার তিনি ঠিক করলেন যত যাই হোক এর একটা সমাধান করতে হবে। পড়াশোনায় মন বসাতেই পারছেন না। শুধু মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই হয়তো তাকে অমনোযোগী করে তুলছে। এরপর থেকে প্রতিদিন রাতে বাবা কান পেতে থাকেন। 3 দিন নুপুরের শব্দের উৎপাত বন্ধ। বেশ মনোযোগের সাথেই টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন বাবা। 4র্থ দিন ঘড়িতে ঠিক রাত 1:10 মিনিট যখন আবার সেই ঝুম 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 ঝুম। বাবা শব্দ পাওয়া মাত্রই ঘড়ির দিকে তাকালেন এবং শব্দের দিকে অনুভব করতে শুরু করলেন। মনে হচ্ছে মোড় থেকে নুপুরের ঝুনঝুন আওয়াজটা আস্তে আস্তে জানালার কাছে এগিয়ে আসছে। রুমের জানালা বন্ধ। বাবা টেবিল থেকে উঠে ফ্যান বন্ধ করে দিলেন, যেন কোনোভাবেই আজ শব্দের উৎপত্তি বের করাটা মিস না হয়ে যায়। নুপুরের আওয়াজ জানালা পর্যন্ত এসে থেমে গেল। একেবারে স্পষ্ট শব্দ, হয়তো কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে। 2-3 মিনিট কোনো শব্দ নেই। এবার বাবা রিডিং পড়ার অভিনয় করলেন। 1 মিনিট যেতে না যেতেই
আবারও ঝুনঝুন শব্দ। বাবা এবার আর পড়া থামালেন না, ইচ্ছে করেই জোরে জোরে পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পরেই শব্দের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল। ঝুনঝুন ঝুনঝুন, মনে হচ্ছে কেউ কারো রুমে এসে নক করলে যেমন হয় 2 বার হয় একই শব্দ, তেমন। ঠক ঠক আওয়াজ যেমন হয় ঠিক তেমনি নুপুরের আওয়াজ দিয়ে কেউ যেন ডাকার চেষ্টা করছে। একেবারে মোহনীয় আওয়াজ। বাবা একেবারে উন্মাদ হয়ে যাচ্ছিলেন নুপুরের মালিককে দেখার জন্য। কে হতে পারে, এতদিন ধরে কেন ফলো করছে? ভালো মন্দ কিছু না ভেবেই তিনি বাইরে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন। শহরের ছেলে, জিন ভূতে বিশ্বাসী নন। অ্যাডভেঞ্চারাস লাগছে পুরো ব্যাপারটা। 7-5 না ভেবে তিনি মেইন গেট খুলে বেরিয়ে পড়লেন। বেরোনো মাত্রই দেখতে পেলেন তার রুমের জানলার অপোজিটে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা রঙের শাড়ি পরা, চুলগুলো কোমর অবধি। বাবাকে দেখে মেয়েটি নুপুর পায়ে ঝুনঝুন করতে করতে মোড়ের দিকে হাঁটতে শুরু করলো। কি অপূর্ব সৌন্দর্য! পেছন থেকে দেখে মনে হচ্ছিল কোন একটা পরী হেঁটে যাচ্ছে। বাবা একেবারেই হিতাহিত জ্ঞান হারিয়ে পেছন পেছন যাচ্ছেন। নুপুরের শব্দ, হেঁটে চলার ভঙ্গি, সাথে অদ্ভুত একটা সুগন্ধ। মেয়েটিকে কাছ থেকে দেখার জন্য বাবা জোর কদমে এগিয়ে চলেছেন, কিন্তু কিছুতেই তার সামনে এগিয়ে যেতে পারছেন না। সামনে এগোবেন কি করে? তিনি তো মেয়েটার সাথেই হাঁটতে পারছেন না। তার আর মেয়েটির মাঝে মিনিমাম 3-4 হাতের একটা দূরত্ব। মেয়েটি খুবই ধীর গতিতে হেলে দুলে হাঁটছে, অপরদিকে বাবা দৌড়াচ্ছেন। তবুও কোনোভাবেই এই 3-4 হাত দূরত্ব অতিক্রম করা সম্ভব হচ্ছে না। এই 4 মিনিটের পথ যেন 1 যুগের মতো মনে হচ্ছে। অদ্ভুত একটা টানে উদ্ভ্রান্তের মতো ছুটছেন বাবা। একদিকে মেয়েটিকে দেখার নেশা, অন্যদিকে দূরত্ব অতিক্রম করতে না পারার জেদ। সব মিলিয়ে এক প্রকার অস্থিরতা বাবার মধ্যে। মেয়েটি হাঁটছে, কিছুক্ষণ পর পর চুলের আড়ালে একটু করে পেছন ফিরে তাকানোর চেষ্টা করছে। এ যেন ইচ্ছে করেই বাবার মনোযোগ আকর্ষণের চেষ্টা। সময় থমকে গেছে। 3-4 হাত দূরত্ব নিয়েই প্রায় মোড়ে পৌঁছে যাচ্ছে মেয়েটি। আর একটু হলেই ল্যাম্পপোস্টের আলোতে মেয়েটিকে হয়তো দেখা যাবে। এই এখনই দেখতে পাবেন। এমন সময় পেছন থেকে আমার বাবাকে কেউ হ্যাঁচকা টান দিল। বাবা সামনে তাকাতেই দেখলেন ধোয়ার মধ্য দিয়ে মেয়েটি হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য পেছনে তাকিয়েই হিংস্র বিরক্তির চাহনিতে হাওয়ায় মিলিয়ে গেল। সে কি বিভৎস চেহারা! নাক একেবারে নাই বললেই চলে। কঙ্কাল যেমন শুধুমাত্র 2টো ছিদ্র নিয়ে চলে, অনেকটা সেরকম। অসম্ভব কদাকার। হ্যাঁচকা টান খেয়েই বাবার ঘোর কাটল। পেছনে তাকিয়ে দেখেন নাইট গার্ড শাহজাহান চাচা তাকে টান দিয়ে পেছনে ফেলে দিয়েছেন। সামনে তাকিয়ে দেখেন তিনি পুকুর পাড়ে পড়ে আছেন। একটুর জন্য শাহজাহান চাচার হ্যাঁচকা টান খেয়ে পুকুরে পড়ে যাওয়া থেকে বেঁচে গেছেন। এরপরেই তিনি অজ্ঞান হয়ে যান। বাসায় ফেরার পরে তিনি নিজেকে রুমে আবিষ্কার করেন। আশেপাশে তাকিয়ে দেখেন তাকে চিনে দাদিমা সহ 20-25 জন এলাকাবাসী আছেন। মাঝখানে